নমস্কার বন্ধুরা। আর কিছুক্ষণের মধ্যেই এসে যাবে নতুন বছর 2026। তোমাদের সকলকে এই নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ এই নতুন পুরানোর সন্ধিক্ষণে দাঁড়িয়ে শুরু করছি ডক্টর নিহাররঞ্জন গুপ্তের লেখা বিখ্যাত উপন্যাস উল্কা। আজ থাকলো প্রথম পর্ব। দেহের গঠনটা বেশ লম্বা চওড়া হলেও রাজীব ঘোষের দেহের কোথাও রূপ বলে কোনো পদার্থই ছিল না, এবং বড় হয়ে জ্ঞান হবার সঙ্গে সঙ্গেই তার ওই কুশ্রী রূপের সর্বত্র একটা নিষ্ঠুর সমালোচনাই শেষ পর্যন্ত রাজীবকে এ দুনিয়ার যাবতীয় কিছু কুৎসিতের বস্তু ও জীবের উপরেই যেন একটু বেশি রকমই আত্মসচেতন করে তুলেছিল, এবং সেটা আরো গভীরভাবে মনের মধ্যে রেখাপাত করেছিল বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গেই। আর সেই কারণেই বোধহয় রাজীবের মনের মধ্যে কতগুলো বিকৃত কল্পনা এসে আপনা হতেই দানা বেঁধে উঠেছিল তার নিজের অজ্ঞাতেই। রাজীব ঘোষের পিতা বৃন্দাবন ঘোষ যেদিন মারা গেলেন, রাজীবের বয়স তখন মাত্র 23 কি 24। বৃন্দাবনের মৃত্যুর পর তার রপ্তানি ও আমদানির মস্ত বড় কারবার, কলকাতার উপরে মস্ত বড় বড় খানতিনেক প্রাসাদতুল্য বাড়ি ও মোটা রকমের একটা ব্যাংক ব্যালেন্স, সবকিছু একসঙ্গে হাতে পেয়েও কিন্তু রাজীবের মাথাটা ঘুরে গেল না, বা কোনো প্রকার বদ খেয়াল নিয়ে সে মেতে উঠল না। ব্যাপারটা একটু অস্বাভাবিকই বলতে হবে। খেয়াল বা শখ বলতে একটি মাত্রই ছিল রাজীবের। মনোবিজ্ঞানের ছাত্র ছিল সে, সেই ব্যাপার নিয়েই সর্বদা মেতে থাকতো সে। মানুষের খেয়ালের যেমন অন্ত নেই, তেমনি বৈচিত্র্যেরও বুঝি অন্ত নেই। কল্পনাপ্রবণ রাজীবের মনটা ছিল আরো বিচিত্র। তার সেই মনের মধ্যে দিবারাত্র যেসব বিস্তৃত কল্পনা আনাগোনা করত, এক এক সময় বোধহয় সেসব অত্যাশ্চর্যকে হার মানাত। রাজীবের পরম বন্ধু ছিল ডক্টর সুহিত সরকার। মধ্যে মধ্যে দুই বন্ধুর মধ্যে রাজীবের ওইসব বিচিত্র কল্পনার ব্যাপার নিয়ে তর্ক বেঁধে যেত। ডক্টর সুহিত বলতো, দেখো রাজু, মানুষের অবচেতন মনের কল্পনাই অনেক সময় বাইরে সত্যকার রূপ নিয়ে তার কর্মে ও চিন্তায় প্রকাশ পায়। তোমার মনের ওইসব উদ্ভট কল্পনা তুমি ত্যাগ করো। ত্যাগ করবো মানে? তাই তো আমি চাই। আমার জীবনে সত্য হয়ে যেদিন মনের আমার কল্পনা প্রকাশ পাবে, সেই দিনই বুঝবো মানুষের মনের অবচেতন অনুভূতি ও বহিঃপ্রকাশের মধ্যে আমার একটা সত্যকারের সম্পর্ক আছে, একটা সামঞ্জস্য আছে। আজ ওই কথা বলছো বটে, তবে সত্যি যদি কোনোদিন তেমন কিছু ঘটে, সেদিন হয়তো সেটাকে সহ্য করতে পারবে না। সুহিতের ও কথা বলবার আরো একটা কারণ ছিল। কারণ রাজীবের মনের সব কল্পনা যে একটু বিকৃত পথেই আনাগোনা করত, সে সংবাদ সুহিতের কাছে অন্তত গোপন ছিল না। রাজীব বলতো, জগতে এমন লোক খুব কমই আছে যার মধ্যে অন্তত কিছু না কিছু বিকৃত অনুভূতি বা চেতনা নেই। চুরি, বাটপাড়ি, ডাকাতি, জালিয়াতি বা খুন বলো, এসব বৃত্তি যাদের মধ্যে আছে তারা ঠিক সাধারণের পর্যায়ে পড়ে না। কিছুটা তারা অ্যাবনর্মাল তো বটেই, তাদের বুদ্ধিটাও একটু অনন্য সাধারণ ও প্রখরই বলতে হবে। অবশ্য এও ঠিক, চুরি ডাকাতি বলতে আমি ছিচকে চোর ডাকাতদের মিন করছি না। সত্যিকারের ব্রেন না থাকলে ওইসব দুঃসাহসিক ব্যাপারে লিপ্ত হওয়া যায় না। সুহিত বন্ধুর কথায় রীতিমতো চটে উঠত এবং বলতো, ওইসব লোকেদের ব্রেনকে যদি ব্রেন বলো, তাহলে অবশ্য আমার কিছুই আর বলবার নেই। রাজীব প্রতিবাদ জানাতো বন্ধুর কথায়। হুম, তুমি আমার বক্তব্যটা ঠিক ধরতে পারোনি ডাক্তার। ব্রেন বলতে এক্ষেত্রে আমি তাদের কর্ম বা চিন্তা শক্তিকেই বলতে চেয়েছি। ও একই কথা হলো। না হে না, আর চুরি ডাকাতের কথা বলছো, এ দুনিয়ায় কে তা না করে বলতে পারো? সকলেই চোর, সকলেই ডাকাত, শুধু যা একটু রকম ফের। যে সভ্যতা বা সমাজ ব্যবস্থার মধ্যে সাম্য নেই, ইকুয়ালিটি নেই, সে সমাজের সে জগতে সকলেই তো চোর, জুলুমকারী। অন্যায়, জুলুম আর আইন নিয়ে তোমরা যে সভ্যতা সমাজ ব্যবস্থা গড়ে বর্তমানে তুলেছ, এর আগাগোড়াই কি একটা বড় রকমের ডাকাতি নয়, অত্যাচার নয়? দেখো রাজু, শাক দিয়ে মাছ ডাকবার চেষ্টা করো না। শহীদ ডাক্তার রাজীবের কথায় রীতিমতোই চটে উঠেছেন।
রাজীব কিন্তু তথাপি বন্ধুর যুক্তি মানতে চায়নি। অন্য সময় না হলেও প্রত্যহ রাত্রিবেলায় দুই বন্ধুতে দেখা সাক্ষাৎ হতোই। সেদিনও রাত্রে দুই বন্ধুতে আলোচনা হচ্ছিল। রাজীবের স্ত্রী কমলা আসন্ন সন্তান সম্ভবা, সেই অনাগত সন্তানকে নিয়েই দুই বন্ধুর মধ্যে আলোচনা চলছিল। আমার কল্পনা কি জানো ডাক্তার? আমার প্রথম সন্তান সে আমার মতো কুৎসিত হবে না, হবে কমলার মতো রূপের প্রভায় ঢলো, অথচ বিরাট হবে তার দেহ। অমিত শক্তির অধিকারী হবে সে। অদ্ভুত শক্তি থাকবে তার ব্রেনে। সুইট হাসতে হাসতে জবাব দেয়, ঠিক উল্টোটাও তো হতে পারে। তোমার চেহারা আর বৌদির শান্ত প্রকৃতি সে পেতে পারে। না না, আমার মতো কুৎসিত সে হবে না। বলতে বলতে রাজীব যেন নিজের অজ্ঞাতেই শিউরে ওঠে। সত্যি, তার সন্তান যদি তার মতো কুৎসিত হয়, রাজীব ভাবতেও পারে না, শিউরে ওঠে। নিজের চেহারাটা অতীব কুষ্টি ছিল বলেই বোধহয় রাজীব অনেক দেখে শুনে বাছাই করে অত্যন্ত গরিব এক গৃহস্থের অপরূপ রূপ লাবণ্যময়ী কন্যা কমলাকে বিবাহ করে ঘরে এনেছিল। এবং নিজের চেহারাটা কুৎসিত হওয়ার জন্য রাজীবের মনের মধ্যে যে বেশ একটা লজ্জা এবং দুঃখই ছিল, সে কথাটা অবশ্য একমাত্র ঘনিষ্ঠ বন্ধু সুহিত ছাড়া দ্বিতীয় কেউ জানত না। আর একমাত্র সুহিত ছাড়া ও সম্পর্কে অন্য কেউ কোনো ইঙ্গিত মাত্র করলেও রাজীব একেবারে যেন মুহূর্তে খাপ্পা হয়ে উঠত। রাজীব সুহিতকে সত্যি সত্যি প্রাণ দিয়ে ভালোবাসত। রাজীবের স্ত্রী কমলার যে রাত্রে প্রসব বেদনা শুরু হলো, বাইরে সেদিন সন্ধ্যা থেকেই যেন ঝড় জলের বিরাম নেই। একজন লেডি ডাক্তার, একজন ধাত্রী ও নার্স তো ছিল। সুহিত ডাক্তারও সন্ধ্যা থেকেই রাজীবের গৃহে উপস্থিত ছিল। রাজীব তার নিজের শয়নকক্ষের মধ্যে অস্থির অশান্তভাবে পাইচারি করছিল। পাশের ঘরেই ডাক্তার ও ধাত্রী কমলাকে নিয়ে ব্যস্ত। মধ্যে মধ্যে কমলার ক্লিষ্ট কাতরানি শব্দ কানে আসে। সারাটা রাত্রি অশেষ যন্ত্রণা ভোগ করবার পর একসময় পাশের ঘর থেকে একটি নবজাত শিশুর কান্নার মতোই অনেকটা চাপা একটা শব্দের মতো শোনা গেল। কিছুক্ষণ পরে ডক্টর সুহিত এসে রাজীবের ঘরে প্রবেশ করল। তার সমস্ত মুখখানা জুড়ে যেন একটা চিন্তার কালো ছায়া থমথম করছে। উৎকণ্ঠিত রাজীব বন্ধুকে ঘরে প্রবেশ করতে দেখেই প্রশ্ন করে ব্যাকুল কণ্ঠে, কি খবর ডাক্তার? মৃদু কণ্ঠে ডাক্তার জবাব দেয়, অবস্থা এখনো ভালো না, একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, বৌদি ঘুমোচ্ছেন। আর কি হলো, ছেলে না মেয়ে? ডক্টর সুহিত চুপ করেই থাকে, কোনো জবাব দেয় না। কি তুমি চুপ করে আছো কেন, ছেলে না মেয়ে? ইতস্তত করে একটা কোনো মতো ঢোক গিলে সুহিত বলে, ছেলেই। হ্যাঁ ছেলেই, তবে 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 কি, বেঁচে আছে তো? হ্যাঁ, বেঁচেই আছে। আমি যাই, একটিবার তাকে দেখে আসি। বলতে বলতে রাজীব দরজার দিকে অগ্রসর হতেই সুহিত হাত দিয়ে তাকে বাধা দেয়। এখন থাক রাজু, একটু পরে। না না, তুমি তো জানো সবই ভাই। এই 10 মাস কি গভীর আগ্রহে এই দিনটির আশাপথ আমি চেয়েছিলাম। কিন্তু তোমার স্ত্রী এখনো অসুস্থ। ডক্টর শহীদ আবার বাধা দেয়। তা হোক, আমি আমার ছেলেকে একবার দেখেই চলে আসবো ডাক্তার। রাজীব আবার দরজার পথে অগ্রসর হয়। ডক্টর শেষবারের মতোই যেন আবার একবার বাধা দেবার চেষ্টা করে। রাজু শোনো, শোনো। কিন্তু রাজীব ততক্ষণে পাশের ঘরে গিয়ে ঢুকে পড়েছে। ঘরের এক কোণে একটা শয্যার উপরে কমলা শায়িতা, বুক পর্যন্ত কম্বল দিয়ে ঢাকা, চক্ষু দুটি মুদ্রিত। পাশেই নার্স দাঁড়িয়ে। নার্সকে চোখের ইঙ্গিতে রাজীব কমলা সম্পর্কে প্রশ্ন করে। নার্সও ইঙ্গিতেই জানায় আপাতত ভয়ের তেমন কিছু নেই। রাজীব এবারে নার্সকে নবজাত বেবি সম্পর্কে প্রশ্ন করে। নার্স ইঙ্গিতেই অদূরে নবজাত ছোট্ট খাটের উপরে শায়িত নবজাত বেবিকে দেখায়। অধীর আগ্রহে রাজীব এগিয়ে যায়। একটা ছোট কম্বল দিয়ে বেবির মুখের প্রায় সবটাই ঢাকা। আগ্রহে উত্তেজনায় হাত দিয়ে বেবির মুখ থেকে কম্বলটা সরাতেই রাজীব যেন নিজের অজ্ঞাতেই একটা চাপা আর্ত শব্দ করে ওঠে। না! এবং পর মুহূর্তেই দুহাতে মুখ ঢেকে টলতে টলতেই রাজীব ঘর থেকে বের হয়ে আসে। মানুষের সন্তান কখনো এত কুৎসিত, এত বীভৎস, এত ভয়ঙ্কর হতে পারে? ওটা কি মানুষের বাচ্চা?
না একটা বীভৎস মাংসপিণ্ড মাত্র? কি দেখলো রাজীব? স্বপ্ন নয় তো? দৃষ্টিবিভ্রম নয় তো? ওই তার সন্তান? তার এত কল্পনা, এত অধীর প্রতীক্ষার কি এই পুরস্কার? স্খলিত পদেই যেন রাজীব ঘরের মধ্যে এসে প্রবেশ করল। সুহিত যেন রাজীবের অপেক্ষায় এতক্ষণ স্থানের মতো ঘরের মধ্যে দাঁড়িয়েছিল। রাজীব এগিয়ে এসে থপ করে একটা চেয়ারের উপরে দু হাতে মুখ ঢেকে বসে পড়ল। রাজীব কি কাঁদবার চেষ্টা করছে? না, তার চোখে তো জল নেই। আগুনের তীব্র দাহে সব বাষ্প হয়ে উবে গিয়েছে। সমস্ত বুকখানা জুড়ে একটা মরু তৃষ্ণার হাহাকার। ধীরে ধীরে শহীদ রাজীবের পাশে এসে দাঁড়ালো। সস্নেহে রাজীবের অবনত মাথার উপরে একখানা হাত রেখে মমতা মাখানো সুরে ডাকল, রাজু ভাই। রাজীবের সমস্ত দেহটা বালকের জন্য যেন একবার কেঁপে উঠল। সে কোনো সাড়া দেয় না, দিতে যেন পারে না। কি ভয়ানক! রাজীব, ও কি ভয়ানক! রাজীব পাগলের মতোই যেন আর্ত চিৎকার করে ওঠে আবার একটা চাপা মরণাধিক যন্ত্রণায়। ও কি ভয়ানক! কি ভয়ানক! সত্য, সত্য বলো ডাক্তার, সত্যি কি ওই কুৎসিত জঘন্য মাংসপিণ্ডটা? না না। বলতে বলতে রাজীব আবার দুহাতে নিজের মুখ ঢাকে। ভাবতে পারছি না, সত্যি আমি ভাবতে পারছি না সুহিত ভাই। ওরই জন্য এই দীর্ঘদিন ধরে আমি কমলা আমরা দুজন প্রতীক্ষার দিন গুনেছি, আশায় স্বপ্নে। কি করবে বলো ভাই, যখন জন্মেছে? না না না, ওই বিভৎস মাংসপিণ্ড মেরে ফেলো, এক্ষুনি ওটাকে মেরে ফেলো। হোয়াট হরর! কিল হিম অ্যাট ওয়ান্স। কি পাগলের মতো বকছো রাজু? পাগল? না, এখনো পাগল আমি হইনি, তাই বলছি শেষ করে ফেলো, ওটাকে শেষ করে ফেলো। ছি, কি বলছো জাতা? তোমার সন্তান নাও? রাজীব চিৎকার করে ওঠে, আমার সন্তান? হ্যাঁ, তোমারই রক্তে মাংসে গড়া শিশু। স্বীকার করি না, আমি স্বীকার করি না। এবারে ধীর শান্ত কণ্ঠে শহীদ বলে, পাগলামি করো না, পাগলামি করো না রাজু। দেখতে কুৎসিত হয়েছে। কুৎসিত? ওকে তুমি কুৎসিত বলো শহীদ? না না, এ আমি সহ্য করতে পারছি না ভাই। যেমন করে পারো ওটাকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নাও, এক্ষুনি সরিয়ে নাও। শহীদ গভীর স্নেহসিক্ত কণ্ঠে এবারে সান্ত্বনা দিয়ে বললে, রাজু, বুঝতে পারছি ভাই তোমার মনের অবস্থা, কিন্তু কি করবে বলো? সবই ঠাকুরের ইচ্ছা। ঠাকুরের ইচ্ছা? না না শহীদ, ঠাকুর ভগবান আমি মানি না। অত্যন্ত বস্তুবাদী লোক আমি চিরদিন। বুঝতে তুমি পারোনি, পারবেও না। শুধু আমি নয়, আমি জানি দিনের পর দিন কমলাও স্বপ্ন দেখেছে। একবার ভেবে দেখো, যখন তার জ্ঞান ফিরে আসবে, ওই বিভৎস মাংসপিণ্ড যদি সে দেখে, সে আর বাঁচবে না। না 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 সুহিত, তার জ্ঞান ফিরে আসবার আগেই যেমন করে যে উপায়ে হোক। কি ভয়ঙ্কর, কি বিভৎস! তুমি কি খেপে গেলে রাজু? তোমার নিজের ঔরসজাত সন্তান? না না, ঔরসজাত? তাই তো ওকে আমি কিছুতেই সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। ও শুধু আমাদেরই বঞ্চনা করেনি, সে সঙ্গে ও নিজেকেও নিজে বঞ্চনা করেছে। কিন্তু হতভাগ্যর ওই রূপ ও জন্ম, তার জন্য তো ও দায়ী নয় ভাই। ও না দায়ী হলেও ওর ভাগ্য দায়ী, ওর ভাগ্য বিধাতা দায়ী। সেই ভাগ্য বিধাতার নির্মম নির্দেশই ওকে আজ মাথা পেতে নিতে হবে। হ্যাঁ, নিতে হবে। কি করব আমি, কি করব? আরো কিছুক্ষণ পরে, তাহলে কিছুতেই ওকে তুমি স্বীকার করবে না? রাজীবের মাথায় যেন সত্যি সত্যি খুন চেপে গিয়েছে। কিছুতেই ডাক্তারের কোনো যুক্তি মানতে বা শুনতেও চায় না। ডাক্তারও যেন বুঝেও বুঝতে চায় না রাজীবের অন্তরে ঠিক কোথায় কতখানি কি গভীর আঘাত লেগেছে। কোথায় তার সত্যিকারের বেদনা, কোথায় তার লজ্জা। দীর্ঘদিন ধরে জ্ঞান হওয়া অবধি রাজীব নিজের কুৎসিত রূপের যে দুর্বিষহ লজ্জাকর গ্লানির বোঝাটা মনের গোপন কোণে বহন করে এসেছে,
এবং সেই গ্লানি হতে জন্ম নিয়ে যে ঘৃণা এতকাল ধরে মনের মধ্যে স্তূপীকৃত হয়ে উঠেছে, আজ তারই বিষ যেন মন্থন করে এনেছে তারই ঔরসজাত ওই বিকৃত বিভৎস মানব পিণ্ডবৎ সন্তান। মানুষের মনের আদিম পশুবৃত্তি তাই আজ তাকে যেন মরিয়া করে তোলে। রাজীব বলে, না না, ওটাকে সরিয়ে ফেলতেই হবে। আমি জানবো আমার আমার কোনো সন্তান হয়নি। কমলা জানবে সে মৃত সন্তান প্রসব করেছে। রাজীবের ওই বিশ্রী একগুয়েমিতে শ্রুহিত শেষ পর্যন্ত যেন বিরক্ত হয়ে ওঠে এবং কঠোর তিক্ত কণ্ঠেই বলে, বেশ, তাই যদি তোমার ইচ্ছা, তবে হ্যাঁ হ্যাঁ, তুমি না পারো, আমি আমি নিজে হাতে ও আমাদের জীবনের অভিশাপকে। বলতে বলতে রাজীব সত্যি সত্যি উঠে দাঁড়ায় এবং খোলা দরজার দিকে এগিয়ে যায়, পাগলের মতোই বুঝি। শ্রুহিত এগিয়ে যায় এবং বেশ রূঢ় কণ্ঠেই রাজীবকে বাধা দিয়ে বলে, রাজু, দাঁড়াও, যা করবার তাহলে আমাকেই করতে হবে। রাজীবকে এক প্রকার যেন সরিয়ে দিয়েই শ্রুহিত পাশের কক্ষে গিয়ে প্রবেশ করে এবং অতি যত্নে ঘুমন্ত কদাকার সেই বন্ধুর নবজাত মাংসপিণ্ডবৎ শিশুটিকে কম্বল সমেত পরম স্নেহে বুকের মধ্যে জড়িয়ে তুলে নিয়ে ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে গেল। সোজা সিঁড়ি বেয়ে নিচে নেমে নিজের গাড়ির ব্যাক সিটে শিশুটিকে শুইয়ে দিয়ে নিজের গাড়ির সামনের সিটে উঠে বসল। তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। শ্রুহিত গাড়ি সোজা পানিহাটের দিকে চালালো। ইতিমধ্যেই সে মনে মনে ঠিক করে নিয়েছিল কোথায় নিয়ে শিশুটিকে যাবে। পানিহাটিতে একেবারে গঙ্গার উপকূলে স্বামী বিরজানন্দ মহারাজের স্বর্গাশ্রম। স্বামীজির আসল নাম হল মন্মথ ঘোষাল। একই দিনেই 4 ঘন্টার ব্যবধানে যখন মন্মথর স্ত্রী ও 2টি পুত্র নিদারুণ বিসূচিকা রোগে মারা গেল, মন্মথ যেন একেবারেই দিশেহারা হয়ে পড়লেন। কেন্দ্রীয় সরকারি দপ্তরে মোটা মাহিনায় চাকরি করছিলেন মন্মথ। চাকরি ছেড়ে দিয়ে মন্মথ উদ্ভ্রান্তের মতোই দেশে দেশে কিছুদিন ঘুরে বেরিয়ে শেষে এক সন্ন্যাসীর সঙ্গে আলাপ হওয়ায় তারই পরামর্শে অবশেষে তিনি পানিহাটিতে ওই আশ্রমটি এসে গড়ে তুলে অনাথ অসহায় বালকদের নিয়ে দিন কাটাতে লাগলেন। বৎসখানেক আগে শ্রুহিতের মন্মথ বর্তমানে বিরজানন্দ মহারাজের সঙ্গে আলাপ হয় এবং ক্রমে সেই আলাপ ঘনিষ্ঠতায় পরিণত হয়। রাত্রি শেষ হয়ে আসছে। মহারাজ তার শয়নকক্ষে বসে বিনে সুর সাধনায় মগ্ন ছিলেন। এমন সময় বাইরে কলিং বেলটা বেজে উঠল। এত সকালে কে আবার এলো? আশ্রমের কেউ এখনো ঘুম হতে ওঠেনি। মহারাজ বিনটা মেঝের উপরে একপাশে নামিয়ে রেখে উঠে দাঁড়ালেন। নিচে এসে দরজা খুলে দিতেই সামনে দেখলেন ডক্টর সুহিত বাইরে দাঁড়িয়ে, বুকের কাছে কম্বল জড়ানো, নিবিড় করে কি যেন ধরা। বিস্মিত মহারাজ প্রশ্ন করলেন, কি ডাক্তার এ সময়? মৃদু হেসে সুহিত ডাক্তার বললে, বিশেষ বিপদে পড়েই আপনার শরণাপন্ন হতে হলো মহারাজ। কি ব্যাপার ডাক্তার? কিসের আবার বিপদ? বক্ষস্থিত কম্বলে আবৃত নবজাত মাংসপিণ্ডবৎ শিশুটিকে ইঙ্গিতে দেখিয়ে সুহিত বললে, এই হতভাগ্য শিশুটিকে আপনার চরণে একটু স্থান দিতে হবে মহারাজ। মহারাজ যারা প্রস্তুত হয়েছিলেন, কোনরূপ প্রশ্ন না করেই গভীর স্নেহে হাত দুটি প্রসারিত করে বললেন, দাও দাও। সুহিত শিশুটি মহারাজের হাতের উপর তুলে দিল। ঘরের আলোয় বারেক মাত্র শিশুটির বিকৃত চেহারার দিকে তাকিয়ে মহারাজ সুহিতের মুখের দিকে তাকালেন। আশ্চর্য, সৃষ্টির কি অদ্ভুত রহস্য ডাক্তার। হ্যাঁ, ওর ওই বিকৃত রূপের জন্যই ওর বাপ মাও ওকে সন্তান বলে স্বীকৃতি দিল না। মৃদু কণ্ঠে ডাক্তার বললে। বিরজানন্দ বললেন, বলো কি ডাক্তার, বাপ মাও? হ্যাঁ, মা বাপ। ওর ওই বিভৎস কুৎসিত রূপই আজ ওর মা বাপের স্নেহের দরজাটাও পর্যন্ত বন্ধ করে দিল। হতভাগ্য। বিরজানন্দ মৃদু কণ্ঠে বললেন, হতভাগ্য ও নয় ডাক্তার, হতভাগ্য তারাই যারা আজ ওর কেবলমাত্র বিকৃত চেহারাটার জন্যই ওর জন্মটাকেও পর্যন্ত অস্বীকার করলে। কিন্তু ওর মা বাপের পরিচয়টা ডাক্তার? আজ রাত অনেক হলো, আমি চলি মহারাজ। হ্যাঁ, সেটা আমি আপনাকে দিয়ে যাব। হ্যাঁ, দিও। আচ্ছা, তুমি তাহলে এসো। সুহিত ডাক্তার চলে গেল। মহারাজ দরজাটা বন্ধ করে আশ্রমের ভিতরের দিকে এগিয়ে গিয়ে একটা ঘরের বদ্ধ দরজার সামনে এসে ডাকলেন, লক্ষ্মী, লক্ষ্মী বাই। ঘরের ভিতর থেকে সাড়া এলো মৃদু কণ্ঠে।
যাই মহারাজ। একটু পরেই দরজা খুলে এক বর্ষীয়সী বিহারী মহিলা সামনে এসে দাঁড়ালো। আমায় ডাকছিলেন মহারাজ? হ্যাঁ, এই দেখো, নতুন এক অভ্যাগত, চেয়ে দেখো। লক্ষ্মী চেয়ে দেখল এবং নিজের অজ্ঞাতেই বুঝি শিউরে ওঠে। মহারাজ বললেন, যদি একে দেখে ঘৃণা হয় তবে থাক, আমি অন্য ব্যবস্থা করব। আর তা যদি না হয় তবে আজ থেকে তুমি ওর সমস্ত ভার নাও লক্ষ্মী। লক্ষ্মী হাত বাড়িয়ে মহারাজের কোল থেকে হতভাগ্যকে বুকে তুলে নিল। লক্ষ্মীবাই তুলে নিল নিজ বক্ষে পরিত্যক্ত বিকৃত মাংসপিণ্ডবৎ নবজাত শিশুটিকে এবং তারই বুকের ছায়ায় হতভাগ্য মানুষ হতে লাগলো। ক্রমে ক্রমে শিশু একটু করে বড় হতে লাগলো, কিন্তু তার বীভৎস চেহারার দিকে চাইলেও আতঙ্কে শিউরে উঠতে হয়। কোনো মানব শিশু যে এত কুৎসিত এমন বীভৎস হতে পারে এ যেন সত্যি কল্পনারও অতীত। আশ্রমের কেউ তাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, একমাত্র লক্ষ্মী ও মহারাজ ভিন্ন। স্বামীজিরা ওর নাম দিলেন অরুণাংশু। অংশু বলেই ডাকেন। অংশুর যখন 10 বৎসর মাত্র বয়স, লক্ষ্মী মারা গেল। অংশু এবারে মহারাজকেই যেন নিবিড় করে দুহাতে আঁকড়ে ধরল। যা কিছু তার সান্ত্বনা একমাত্র যেন ওই লোকটির কাছেই। অন্য সকলেই তাকে ঘৃণা করে, দেখলেই দূর দূর করে। ছেলের দল তো সুবিধা পেলেই তেড়ে মারতে আসে। সেদিন একটা বিশ্রী ব্যাপার ঘটে গেল। মহারাজ তার নিজের ঘরে বসে গীতা পাঠ করছেন। এমন সময় আশ্রমের অন্যান্য ছেলেদের দ্বারা তাড়িত হয়ে ছুটতে ছুটতে এসে মহারাজের ঘরে প্রবেশ করে দুহাতে মহারাজকে আঁকড়ে ধরলে অংশু। কি কি হলো অংশু? ওরা ওরা সকলে আমাকে মারতে আসছে মহারাজ। বলতে না বলতেই আশ্রমের একজন শিক্ষক শ্যামানন্দ ও 4-5 জন ছেলে ঘরের মধ্যে এসে ঢুকলো। মহারাজ ওদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কি হয়েছে? বিমল বলে একটি ছেলে বললে, শ্যামলকেও ভয় দেখিয়েছে মহারাজ। অংশু ক্ষীণ কণ্ঠে প্রতিবাদ জানায়, না মহারাজ, আমি ভয় দেখাইনি। বিনোদ নামে একটি 14-15 বৎসরের কিশোর তীক্ষ্ণ রুক্ষ কণ্ঠে বলে ওঠে, না, ভয় দেখাসনি। তোর যা ভূতের মতো চেহারা, তাতে ভয় দেখাতে হয় না। এমনিই দেখলে পিলে চমকে যায়, রাক্ষস। বিরোজানন্দ বাধা দিলেন, থামো তুমি বিমল। কতবার না তোমাদের বলে দিয়েছি, মানুষের বাইরের রূপটাই আসল নয়। মানুষ হয়ে মানুষের রূপ নিয়ে কখনো তাকে নিষ্ঠুর ব্যঙ্গ করবে না। বিমল জবাব দেয়, যায় কেন ও? যাকে দেখলে সকলে ভয় পায়, কেন সে? বিরোজানন্দ বললেন, চিহ বিমল। অংশু, কি হয়েছে বাবা, বলো তো? অংশু মহারাজের অভয় পেয়ে মৃদু কুণ্ঠিত কণ্ঠে বললে, বেচারি শ্যামলের আজ 5 দিন থেকে জ্বর। আশেপাশে ওর কেউই ছিল না। মাথার কাছে বসে আমি ওকে বাতাস করছিলাম। তারপর? জ্বরের ঘরে ও জল চাইল, আমি ওকে জল খেতে দিলাম। সেই সময় শ্যামল আমার মুখের দিকে চেয়ে। লজ্জায় ক্ষোভে অংশু দুহাতে তার বিকৃত বিভৎস মুখটা ঢেকে ফেলল। এবারে শিক্ষক শ্যামানন্দ বিরক্তি মিশ্রিত কণ্ঠে বললেন, তুমি জানো তোমাকে দেখলে ওরা ভয় পায়। জানো তুমি শ্যামল ভয়ানক অসুস্থ। ডাক্তার বলে গেছেন কোন রকম এক্সাইটমেন্ট পর্যন্ত যেন না হয়। আর তুমি কিনা তোমার ওই বিভৎস চেহারা নিয়ে। ছি ছি, তোমার মুখেও একথা শুনবো ভাবিনি শ্যামানন্দ। ওর বাইরের কদর্য রূপটাই শুধু তোমরা দেখলে, কিন্তু ওর ওই কদর্য রূপের তলায় যে কল্যাণ স্নিগ্ধ মনটি আছে, তার খোঁজ তোমরা কেউ পেলে না। আশ্চর্য। কিন্তু স্বামীজি। শ্যামানন্দ প্রতিবাদ জানাতে চান। না শ্যামানন্দ, অপরাধ ওর নয়। নিশ্চয় শ্যামলের রোগশয্যার পাশে এত রাত্রে কেউ তোমরা ছিলে না। তাই অরুণাংশুর মধ্যে যে চিরন্তন সত্যিকারের মানুষ, সেই মানুষেরই সেবাপরায়ণ হাত দুটি শ্যামলের রোগশয্যার পাশে আপনা থেকেই এগিয়ে গিয়েছিল। সন্ন্যাস নিয়েছে শ্যামানন্দ, কিন্তু সন্ন্যাসের শ্রেষ্ঠ ধর্মকেই আজ খুঁজে পেলে না। যাও তোমরা। কতকটা যেন ক্ষুণ্ণ হয়েই সকলে অতঃপর ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে গেল। এবারে মহারাজ গভীর স্নেহে অংশুকে বুকের মধ্যে টেনে নিলেন। মহারাজের স্নেহের স্পর্শে অংশুর চোখের কোল দুটো সিক্ত হয়ে ওঠে। ক্রন্দনজড়িত কণ্ঠে বলে, শ্যামল জল চাইলে তাই তাই আমি তাকে জল দিতে গিয়েছিলাম মহারাজ। বুঝতে পারিনি জ্বরের ঘরেও সে আমাকে চিনতে পারবে, ভয় পাবে। অংশুর মাথায় হাত বুলোতে বুলোতে মহারাজ বললেন, জানি জানি আমি অংশু। মানুষ তুমি মানুষের পরিচয় দিয়েছ আজ। তোমাকেই আজ ওরা আঘাত ও ব্যথা দেয়নি বাবা, দিয়েছে আজ ওরা তোমার আমার ওদের প্রত্যেকের অন্তরে সেই ভগবানকেই নিষ্ঠুর আঘাত।
কুণ্ঠাজড়িত কণ্ঠে অংশু বললে, আমি জানি আমি কুৎসিত, আমি ভয়ঙ্কর দেখতে, ওরা সকলেই আমায় দেখে ভয় পায়, কিন্তু ওরা কি জানে না, ওরা কি বোঝে না কুৎসিত হলেও ওদের আমি সকলকেই কত ভালোবাসি। তবু তবু কেন ওরা আমায় দেখে ভয় পায়? কেন? কেন? দুঃখ করো না অংশু। মানুষের সেবাকে যারা জীবনের ব্রত বলে নিয়েছে, যুগে যুগে তাদের এমনি দুঃখ ও আঘাত সইতে হয়েছে। তুমি তো জানো যীশুখ্রিস্টের কথা, এব্রাহাম লিঙ্কনের কথা, যাদের সেবায় তারা তাদের নিজেদের পর্যন্ত বিলিয়ে দিয়েছিলেন, তারাই একদিন তাদের ক্রুশে বিদ্ধ করে ও গুলি করে হত্যা করেছিল। তবু দেখো, তারা বিনিময়ে ক্ষমাই করে গেলেন। ভুলিনি তাদের কথা আমি। হ্যাঁ, ভুলো না তাদের। ভুলো না তোমার অন্তরের মধ্যে যে মানুষ তাকে। একদিন নিশ্চয়ই ওরা ওদের ভুল বুঝবে। সত্যাশ্রয়ের কাছে সকলকেই একদিন মাথা নত করতে হয়। এসো, তোমাকে আজ একটা গান শোনাই। কবিগুরুর সেই গানটি। দেওয়াল থেকে বীণাটা পেরে এনে বীণার তারে সুর তুলে মৃদু উদ্যত্ত কণ্ঠে মহারাজ গাইলেন। এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। কি জানি কেন মহারাজের কণ্ঠে গান শুনতে অরুণাংশুর বড় ভালো লাগে, বিশেষ করে কবিগুরুর ওই গানটি। গানটি ওর এত প্রিয় যে বারবার শুনেও যেন শুনবার আশ মেটে না। অরুণাংশের বীভৎস বিকৃত দেহের মধ্যে যে মনটি আছে, এত নরম, এত কোমল যে বাইরের বীভৎস বিকৃত দেহের সঙ্গে যেন তার কোথাও এতটুকু মিল পর্যন্ত নেই। এতটুকু বেদনাও সে কাউকে দিতে পারে না। সামান্যতম দুঃখেও তার চোখে জল আসে। অরুণাংশুর এই সত্যিকারের পরিচয়টা আর সকলের অজ্ঞাত থাকলেও মহারাজ বিরজানন্দের কিন্তু ছিল না, এবং সেই কারণেই বিরজানন্দ অংশুকে নিজের আত্মার মতোই ভালোবাসতেন। বাইরের কেউ অরুণাংশুর ওই পরিচয়টা জানত না বলেই সদা সর্বদা দুটি স্নেহের হাত বাড়িয়ে ওকে যেন আগলে আগলে ফিরতেন। আজও অরুণাংশু তন্ময় হয়ে মহারাজের গান শুনছিল এবং নিঃশব্দে অশ্রুধারা তার চিবুক ও গণ্ড প্লাবিত করে যাচ্ছিল। গান শেষ হয়ে গেলে বিনখানি মেঝের উপর নামিয়ে রেখে মহারাজ অরুণাংশুকে দুহাতে বুকের কাছে টেনে স্নেহসিক্ত কণ্ঠে বললেন, কাল থেকে তোমাকে আমি বীণ বাজাতে শেখাবো অংশু। পৃথিবীর লাঞ্ছনা অত্যাচার যখন অসহনীয় হয়ে উঠবে, বীণের সঙ্গীতের মধ্যে সমস্ত দুঃখ বেদনার সান্ত্বনা পাবে। আর এবার থেকে আর তুমি ওদের কাছে যেও না, আমার ঘরে আমার সঙ্গে সঙ্গেই তুমি থাকবে, কেমন? অংশু নিঃশব্দে মাথাটা হেলিয়ে মহারাজের প্রস্তাবে সম্মতি জানালো। মহারাজ বললেন, পৃথিবীতে সবাই ঘৃণা করলেও, সবাই তোমায় ত্যাগ করলেও, এই তোমায় ঘৃণা করবে না, ত্যাগ করবে না। এই যন্ত্রটির মতো এত বড় বন্ধু আর তুমি খুঁজে পাবে না। যাবার আগে ওটি আমি তোমাকেই দিয়ে যাব অংশু। হয়তো এই তোমার জীবনের সবার বড় বন্ধু হবে। এমনি করেই পৃথিবীর সমস্ত স্নেহ, করুণা ও ভালোবাসা হতে বঞ্চিত অবহেলিত অরুণাংশু একমাত্র মহারাজ বিরজানন্দের স্নেহের ছায়াতেই বেড়ে উঠতে লাগলো। মহারাজের চেষ্টাতেই ও যত্নেই ক্রমে সে লেখাপড়াও শিখতে লাগলো। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে অরুণাংশুর বিকৃত দেহাবয়ব যেন আরো বিভৎস, আরো কুৎসিত হয়ে উঠতে লাগলো। কোনো শ্মশানচারী প্রেত বুঝি দেখতে এত কুৎসিত, এত ভয়ঙ্কর হয় না? মানুষ তো কথাই নেই। উঁচু প্রশস্ত কপাল, ভ্রু একেবারে নেই বললেই চলে। ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার দুটি চক্ষু তারকা, তাও আবার টেরা। ছড়ানো চৌকো চোয়াল। উপরের ওষ্ঠটা ছোট হওয়ায় উপরের মাড়ি বড় বড় দাঁতগুলো নিয়ে ভেঙচি কাটছে বলে মনে হয়। নিচের ওষ্ঠটা অস্বাভাবিক পুরু ও ভারী হওয়ায় যেন নিচের দিকে খানিকটা ঝুলে আছে। বাদিককার কপালে একটা বিশ্রী আঁব, মাংসপিণ্ড মার্বেলের আকারে ঝুলে আছে। গলাটা খাটো, গায়ে হাতে পায়ে মুখে অত্যাধিক লোম, কিন্তু দেহের গঠন দেখলেই মনে হয় প্রচন্ড শক্তি ধরে ও দেহে। পা দুটো একটু বাঁকা হওয়ায় চলার সময় অংশ একটু দুলে দুলে থপথপ করে যেন হাঁটে। দূর থেকে দেখলে মনে হবে একটা বিভৎস দানব হেঁটে চলেছে বুঝি। 25 বৎসর পরে এক মধ্যরাত্রিতে মহারাজ বিরজানন্দ মৃত্যুশয্যায়। ঘরে আর কেউ নেই। শিয়রের ধারে নিশ্চল পাথরের মতো বসে আছে কেবল একাকী অরুণাংশু। শিয়রের ধারে একটা মোমবাতি পিটপিট করে জ্বলছে। সমস্ত ঘর জুড়ে অদ্ভুত একটা আলো ছায়ার হেয়ালি।
একসময় ক্লান্ত স্বরে মহারাজ বললেন, আমায় একটু বীণা বাজিয়ে শোনাও অংশু। অরুণাংশু দেওয়াল থেকে ঝোলানো বীণটা নামিয়ে এনে তারে সুর তুলল। অদ্ভুত মিষ্টি হাত বাজনায় অংশুর। অরুণাংশুর বীণ বাজনা শুনতে শুনতে মহারাজ চক্ষু বুঝলেন। বাজনা শেষ হলে ক্ষীণ কণ্ঠে বিরাজানন্দ বললেন, বাহ, সুন্দর, অপূর্ব, সার্থক তোমার বিনা সাধনা অংশু। আর আমার কোনো দুঃখ নেই। এবার আমি নিশ্চিন্তে চোখ বুঝতে পারবো। যাবার আগে কেবল দুটি কথা তোমায় আমি বলে যাব। ব্যাকুল কণ্ঠে অংশু বলে, ও কথা বলবেন না মহারাজ। আপনি ছাড়া এই পৃথিবীতে আর কে আমার আপনার আছে? মানুষ তো অমন নয় বাবা। জন্ম মৃত্যু এই যে জগতের নিয়ম। ছি, চোখের জল ফেলো না। শোনো, আমি যা বলতে চাই। চোখের উদ্গত অশ্রুকে মুছে নিয়ে অরুণাংশু মহারাজ বিরজানন্দের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলে, বলুন। বিরজানন্দের কথা বলতে কষ্ট হচ্ছিল। ধীরে ধীরে টেনে টেনে বলতে লাগলেন, অনেক দিন ধরেই বলবো বলবো করেও তোমাকে কথাটা বলা হয়নি অংশু। অরুণাংশু উদ্গ্রীব হয়ে তাকালো মহারাজের মুখের দিকে। অনেক দিন তুমি তোমার পরিচয় জিজ্ঞাসা করেছ, কিন্তু কিন্তু আমি তোমায় বলিনি তুমি অনাথ নও। অরুণাংশু যেন চমকে ওঠে বিরজানন্দের কথায়। তারপর কতকটা যেন আর্তভাবেই বলে, আমি অনাথ নই? নাম গোত্র পরিচয়হীন নই আমি? আমার মা বাবা? ক্ষীণ কণ্ঠে বিরজানন্দ বললেন, হ্যাঁ, তোমার মা বাবা আছেন। ভদ্র সমাজে ভদ্র বংশে জন্ম তোমার। এ কি শুনছে অংশু? সত্যি কি তবে দুর্ভাগা নামগোত্রহীন অনাথ শিশু নয় সে? তারও পরিচয় আছে। ব্যগ্র কণ্ঠে সে বলে, বলুন বলুন মহারাজ, কে কে আমার মা, কে আমার বাবা, কি তাদের পরিচয়? তারা জীবিত না মৃত? ঝড়ের মতোই যেন অরুণাংশু পরপর প্রশ্নগুলো করে যায়। অদৃষ্টের নিগ্রহে তুমি আজ অনাথ আশ্রমে পালিত অংশু। শোনো, আমার ওই ড্রয়ারের মধ্যে একটা চিঠি লিখে রেখেছি। ডক্টর সুহিত সরকার, কলিকাতা 3-1 হাজরা রোড। তিনিই একদিন ছোট্ট এতটুকু তোমায় আমার হাতে তুলে দিয়ে গিয়েছিলেন। তিনি তোমার সব সত্য পরিচয় জানেন। চিঠিখানি নিয়ে তার হাতে দিও তুমি। তিনি। বাকি কথা আর মহারাজ শেষ করতে পারলেন না। কথা জড়িয়ে অস্পষ্ট হয়ে এলো। সহসা একটা হেঁচকি তুলেই মহারাজের মাথাটা বালিশের উপরে কাত হয়ে পড়ল। মহারাজ, মহারাজ! আকুলভাবে অরুণাংশু মহারাজের উপাধানের পাশে স্খলিত মাথাটা দুহাতের মধ্যে তুলে নিল, কিন্তু কোনো সাড়াই আর পাওয়া গেল না। কিছুক্ষণ স্তব্ধ হয়ে মহারাজের মাথাটা দুহাতের মধ্যে ধরে বসেই রইল অরুণাংশু। মিট মিট করে জ্বলছে মোমবাতি শিখাটা এখনো। একটা অদ্ভুত ছায়া দেওয়ালের গায়ে কাঁপছে। মধ্যরাত্রির অখণ্ড স্তব্ধতা। অরুণাংশুর বুক ফেটে কান্না আসছে, কিন্তু কই, চোখের জল আসে না তো। পৃথিবীর প্রথম ও শেষ আপনার জন আজ তাকে নিঃস্ব অসহায় করে কোথায় চলে গেল? মৃত্যু। এই কি মৃত্যু? এরই নামকে মৃত্যু? কেউ রইল না। কেউ জগতে কি এই বিশাল জগতে আপনার বলতে তারা রইল না? সে আজ একা। ও জানে, ভালো করেই জানে, আশ্রমের দ্বারও আজ ওর কাছে চিরদিনের মতোই বন্ধ হয়ে গেল। এখানে আর ওর স্থান হবে না। হঠাৎ মনে পড়ে যায় মহারাজের শেষ কথাগুলো। তার পরিচয় আছে। সে অনাথ, নামগোত্রহীন, পরিচয়হীন নয়। তার মা আছে, বাপ আছে। কোথায়? কত দূরে? এই পৃথিবীতেই কি? কোথায় তাদের ঘর? কেমন করে তাদের সে খুঁজে পাবে? মনে পড়ে গেল ড্রয়ারের মধ্যে রক্ষিত মহারাজ বর্ণিত সেই চিঠিটার কথা।
ডক্টর সুহিত সরকার ধীরে ধীরে সস্নেহে মহারাজের মাথাটা উপাধানের উপরে শুইয়ে দিয়ে অরুণাংশু উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে দেরাজের উপরে ড্রয়ারটা খুলে খুঁজতেই একটা মুখ একটা খাম পেল। উপরে ঠিকানা লেখা, ডক্টর সুহিত সরকার, এমডি, 3-1 হাজরা লেন, কলিকাতা। তবে আর দেরি কেন? এক্ষুনি এই মুহূর্তেই বের হয়ে পড়বে অরুণাংশু। প্রস্তুত হয়ে নিল অরুণাংশু। জামাটা গায়ে দিয়ে নিল, চিঠিটা নিল পকেটে এবং খাপের মধ্যে ভরে নিল মহারাজের দেওয়া বিনটা। এই সংসারের তার শেষ সম্বল ও শেষ সান্ত্বনা। নত হয়ে প্রণাম জানালো মহারাজের চরণে। তারপর নিঃশব্দে সেই মধ্যরাত্রির অন্ধকারেই বের হয়ে পড়ল অরুণাংশু। নিঃশব্দে রাস্তায় এসে দাঁড়ালো। সম্পূর্ণ অপরিচিত জগৎ। বলতে গেলে 25 বৎসরের জীবনে এই প্রথম রাস্তায় এসে অরুণাংশু পা দিল। এই পথ অপরিচিত, অজ্ঞাত। কোথায় চলে গেছে, কত দূরে, কোন অজানায় কে জানে? কেই বা জানে এর শেষ কোথায়? কে জানে কোথায় সেই হাজরা রোড? মাথার উপরে তারায় ভরা রাত্রির নিঃসঙ্গ আকাশ। এবার পশ্চাতের দিকে ফিরে তাকালো অরুণাংশু। রাত্রের অন্ধকারে আশ্রম বাড়িটা কেমন একটা স্বপ্নের মতোই যেন মনে হয়। দীর্ঘ 25 বৎসরের স্মৃতি চোখের কোণ দুটো ঝাপসা হয়ে আসছে যেন। অরুণাংশু এগিয়ে চলল। পথ। অরুণাংশু চলেছে তো চলেছেই। এ পথের কি শেষ নেই? ক্রমে রাত্রির অন্ধকারও ফিকে হয়ে আসছে। আকাশের পূর্ব প্রান্তে একটু একটু করে আলোর আভাস দেখা দিচ্ছে। রাস্তার দুপাশে গাছের শাখায় পাখিদের ডানা ঝাপটানোর শব্দ ও কিচিরমিচির ডাক শোনা যায়। শ্যামবাজারের মোড়ে এসে পৌঁছালো অরুণাংশু। কোথায় 3-1 হাজরা রোড কে জানে? এ শহরের কোনো কিছুর সঙ্গেই সে পরিচিত নয়। কেমন করে খুঁজে বের করবে ডক্টর সুহিত সরকারের ঠিকানা? হেঁটে হেঁটে ক্লান্তও লাগছে বড়। খিদেও পেয়েছে, কিন্তু পকেটে যে একটি কপরদকও নেই। আসবার সময় তাড়াতাড়িতে টাকা কড়ির কিছুই সে সঙ্গে আনেনি। কারো কাছে চাইলে কি দুটি ওকে কেউ খেতে দেবে না? কিন্তু তার আগে ডক্টর সুহিত সরকারকে খুঁজে বের করতে হবে। হাজরা রোডটা কোন দিকে? চারদিকে 4টে রাস্তা চলে গেছে। কোন দিকে হাজরা রোড? বাঁদিকে রাস্তা ধরেই অগ্রসর হয়ে চলতে চলতে অরুণাংশু দেশবন্ধু পার্কের সামনে গিয়ে হাজির হলো। হঠাৎ অরুণাংশুর নজরে পড়ল দুজন মধ্যবয়সী ভদ্রলোক কথা বলতে বলতে পার্কের দিকেই আসছেন। একটু দ্রুত পদেই অরুণাংশু ভদ্রলোক দুটির দিকে এগিয়ে গেল। ও মশাই, শুনছেন? দেখুন। একজন ভদ্রলোক অরুণাংশুর ডাক শুনে ফিরে দাঁড়ালেন। কি? কিন্তু পরক্ষণেই অরুণাংশুর মুখের দিকে দৃষ্টি পড়ায় ঘৃণায় ও বিরক্তিতে মুখ খোঁচকালেন। কি কি চাই? 3-1 হাজরা রোডটা কোথায় বলতে পারেন? এটা তো শ্যামবাজার। হাজরা রোড এখানে কোথায়? বিরক্তি মিশ্রিত কণ্ঠে কথা কয়টি বলে ভদ্রলোক তার পার্শ্ববর্তী ভদ্রলোকটিকে বললেন, চলো হে অবিনাশ, সকালবেলাতেই যত সব অযাত্রা। দ্রুত পদে দুজনে এগিয়ে যান। এগিয়ে যেতে যেতে ওদের কথাগুলো কিন্তু অরুণাংশু স্পষ্টই শুনতে পায়। কি চেহারা রে বাবা, পেটাতে না কবরের ভূত। অরুণাংশু আবার হাঁটা শুরু করে। ক্লান্তিতে পা দুটো ভেঙে আনছে। আর তো পারা যায় না। সামনেই একটা রোয়াকওয়ালা বাড়ি দেখে অরুণাংশু এগিয়ে গিয়ে সেটার রোয়াকে বসল এবং ক্লান্তিতেই কখন একসময় সেই রোয়াকের উপরেই গাটা এলিয়ে দিল। ক্রমে চোখের পাতা দুটো আপনা হতেই বুঝে এসেছে। বোধহয় মিনিট 15 ঘুমায়নি। হঠাৎ একটা লাঠির আঘাতে ঘুমটা ভেঙে গেল অরুণাংশুর। চমকে ও ধরফর করে উঠে বসল। একটা অতি রুক্ষ কর্কশ কণ্ঠস্বর কানে এলো, শালা ভূত, মরবার আর জায়গা পাওনি? এই দোরগোড়ায় এসে মরতে বসেছে। যা যা। সামনে দাঁড়িয়ে একটা ভৃত্য শ্রেণীর লোক। যা যা বেটা, ভাগ। সকালবেলাতেই যত সব অযাত্রা। তাড়াতাড়ি বিনটা তুলে নিয়ে কোনো মতে পালিয়ে বাঁচে অরুণাংশু। রাস্তার কয়েকটা বেওয়ারিশ কুকুর ঘেউ ঘেউ করে তাড়া করে আসে অরুণাংশুকে বোধহয় ও তার কুৎসিত চেহারা দেখেই। সামনেই একটা ভাঙা ব্যাফেল ওয়াল দেখে তাড়াতাড়ি অরুণাংশু গিয়ে তার মধ্যেই আত্মগোপন করল। কুকুরগুলো তখনও চেঁচাচ্ছে ঘেউ ঘেউ করে। ছোট্ট অপরিসর জায়গাটা, অন্ধকার, একটা ভ্যাপসা দুর্গন্ধ বাতাসকে ভারী করে তুলেছে। গোবরে ও ধুলো ময়লায় পা ফেলবারও জায়গা নেই। তার মধ্যেই বসে পড়ল অরুণাংশু। একটু পরে ওই ধুলো ময়লা গোবরের মধ্যেই শুয়ে পড়ল অরুণাংশু এবং ঘুমিয়েও পড়ল। ঘুম যখন ভাঙলেও বিকাল হয়ে এসেছে। চারিদিকে অদ্ভুত অন্ধকার। প্রথমটায় কিছুই মনে পড়ে না।
ক্রমে সব সব একটু একটু করে মনে পড়ে। মহারাজের মৃত্যু, আশ্রম ত্যাগ, দুজন পথচারী ভদ্রলোকের সেই বিসদৃশ ব্যবহার, একটা বাড়ির রোয়াকে আশ্রয় গ্রহণ এবং হঠাৎ লাথি খেয়ে জেগে পালিয়ে এখানে এসে আশ্রয় নেওয়া। ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল। খিদেতে নাড়ি ভুড়িগুলো যেন পাক দিচ্ছে, কিন্তু বাইরে বের হতে আর সাহস হয় না। হয়তো তাকে দেখতে পেলেই রাস্তার কুকুরগুলো তাড়া করে আসবে। সন্ধ্যা হোক, তারপর বের হওয়া যাবে। সন্ধ্যার পরে রাস্তার দুধারে যখন আলোগুলো জ্বলে উঠেছে, অরুণাংশ বাইরে এসে দাঁড়ালো। মনের ভুলে বিনটা সেখানেই পড়ে রইল। বিনটার কথা একবার ওর মনে হলো না। সকালের মতো রাস্তাটা এখন আর নির্জন নয়, অনেক লোকজন যাতায়াত করছে। ধীরে ধীরে রাস্তা দিয়ে এগিয়ে চলল অরুণাংশু। কোথায় হাজারা রোড, কোথায় ডাক্তার সুইট সরকারের বাড়ি? কাউকে জিজ্ঞাসা করতেও ইচ্ছা হয় না, সাহসও হয় না। হেঁটেই চলল অরুণাংশু আপন মনে। দুজন যুবক উল্টো দিক দিয়ে হেঁটে আসছিল গল্প করতে করতে। হঠাৎ ওদের সঙ্গে চলতে চলতে অসাবধানবশত অরুণাংশুর ধাক্কা লাগতেই একজন তিরিক্ষি মেজাজে বলে উঠল, রাস্তা দেখে চলতে পারো না? গ্যাসের আলো এসে অরুণাংশুর মুখের একাংশে পড়েছিল। হঠাৎ দ্বিতীয় যুবকটি সেই দিকে নজর পড়ায় বলে ওঠে, ইস, কে রে, বেটা ভাগাড়ের ভূত। তৃতীয় যুবকটি তার বন্ধুকে এক প্রকার টানতে টানতেই দ্রুত পদে স্থান ত্যাগ করে গেল। বুকখানা কাঁপিয়ে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে অরুণাংশুর। আবার সে চলতে শুরু করে। একান্ত নিষ্ঠুরভাবেই সর্বত্র প্রত্যাখ্যাত ও অবহেলিত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত অবসন্ন অরুণাংশুর একটা রাত ও একটা দিন কেটে গেল। যেই তার মুখের দিকে তাকায় সেই ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, কথা বলতেও চায় না। অরুণাংশুরও আর কারোর সঙ্গে কথা বলতেও ইচ্ছে হয় না। এখন মনে হয় শেষ পর্যন্ত ডক্টর সুহিত সরকারও যদি তাকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেন, তবে তবে সে কোথায় যাবে? আশ্রমেও আর ফিরে যাওয়ার উপায় নেই। পথ চিনে আশ্রমে এখন আর ফিরে যাওয়াও তার পক্ষে দুঃসাধ্য। এমনি করে তৃতীয় রাত্রে হাঁটতে হাঁটতে ভবানীপুর অঞ্চলে একটা গেটওয়ালা বাড়ির সামনে এসে দেখল গেটের গায়ে শ্বেত পাথরে নেম প্লেটে লেখা ডক্টর এস সরকার, এমডি। ডক্টর এস সরকার, এস সরকারই ডক্টর সুহিত সরকার না তো? দেখাই যাক না। অরুণাংশু গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ল। গেটের মধ্যে দিয়ে ঢুকে এগিয়ে গেল অরুণাংশু। সামনেই বারান্দা ও পোর্টিকো। পোর্টিকোর নিচে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। বারান্দার আলো জ্বলছে। কাউকে কোথাও দেখা যাচ্ছে না তো। বাড়িতে কেউ নেই নাকি? সশঙ্কিত ভাবে এদিক ওদিক তাকাতে তাকাতে সামনের আলোকিত বারান্দায় গিয়ে উঠল অরুণাংশু। হঠাৎ এমন সময় পাশের একটা ঘরের দরজা দিয়ে একজন ভৃত্য বের হয়ে এসে অরুণাংশুকে দেখে চিৎকার করে উঠল, চোর চোর চোর! দারোয়ান তার রুটি পাকাতে ব্যস্ত ছিল। চোর চোর শব্দে সেও ছুটে এলো। চার কিনার! হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল অরুণাংশু। দারোয়ান চাকররা এসে ওকে চেপে ধরল। অরুণাংশু নিঃশব্দে দাঁড়িয়ে। এমন সময় গোলমাল শুনে ভিতর থেকে একজন ভদ্রলোক বের হয়ে এলেন। কি ব্যাপার, কি এত গোলমাল কিসের? দারোয়ান সগর্বে বলে, साला का पकड़ लिया साहब। यही चोट्टा वो रोज ड्राइंग रूम से रेडी ठो चोरी करके भागा, फिर आज घुसता था अंदर में। না, আমি চোর নই, এতক্ষণে প্রতিবাদ জানায় অরুণাংশু। ভদ্রলোক অরুণাংশুর কথায় যেন খিচিয়ে ওঠেন। চোর নয়, একেবারে সাধু। এটা তোমার চেহারা দেখলেই মালুম হয় তুমি চোর না সাধু। অরুণাংশু আবার মিনতি জানায়, বিশ্বাস করুন, আমি চোর নই। আমি ডক্টর সুহিত সরকারের বাড়ি ভেবে, হ্যাঁ, ডক্টর সুহিত সরকারের বাড়ি ভেবে সুশান্ত সরকারের বাড়িতে ঢুকে বসেছ। শালা বদমাস কোথাকার। এমন সময় একটা গাড়ি এসে গাড়ি বারান্দার সামনে দাঁড়ালো এবং গাড়ি থেকে একজন সুবেশধারী যুবক নেমে এসে কৌতূহল ভরে প্রশ্ন করলো, ব্যাপার কি সুশান্ত, এত হল্লা কিসের? এবং পরক্ষণেই অরুণাংশুর মুখের দিকে নজর পড়ায় ঘৃণা মিশ্রিত কণ্ঠে বললে, এটা মানুষ না ভূত হে? হোয়াট এ হরিবল আগলি অ্যাপিয়ারেন্স। কে হে লোকটা? দেখো না, এটা চোর, চুরি করতে বাড়ির মধ্যে সে দিয়ে ধরা পড়ে এখন বলছে ডক্টর সুহিত সরকারের বাড়ি ভেবে এখানে এসে ঢুকেছে। বাহ, মেরে চাল চলেছে তো জাদু। অরুণাংশু আবার শেষবারের মতো বলে, বিশ্বাস করুন আপনারা, আমি চোর নই। ডক্টর সুহিত সরকারের বাড়িটা খুঁজছি, 3 দিন ধরে আমি খুঁজছি। স্বামীজি বলেছিলেন। শুধু ডক্টর সুহিত সরকারই নয়, আবার স্বামীজিও আছেন। এবারে দ্বিতীয় আগন্তুক বলে,
তুমিও যেমন খাকাতক আচ্ছা করে দিয়ে ছেড়ে দাও। দারোয়ান বোধহয় তার প্রভুর কাছ থেকে ওই নির্দেশটুকুর অপেক্ষাতেই এতক্ষণ ছিল। সে সহসা অরুণাংশুকে একটা ধাক্কা দিয়ে কুৎসিত অভদ্র ভাষায় বলে উঠলে, চল সালে। আশ্রম ত্যাগ করে আসবার পর থেকে ক্রমান্বয়ে এই 2 দিন ও রাত্রি অনেক কটূক্তি শুনেছে। নিষ্ঠুর হৃদয়হীন আচরণ পেয়েছে অরুণাংশু, কিন্তু কোনো অভিযোগ জানায়নি এতটুকু প্রতিবাদও। কিন্তু ওই মুহূর্তটিতে দারোয়ানের অভাবিত নিষ্ঠুর ও কুৎসিত আচরণ যেন অরুণাংশুর ধৈর্যের শেষটুকুতে প্রচন্ড আঘাত এনে তাকে একেবারে ক্ষিপ্ত করে তুলল। যে প্রচন্ড দৈহিক শক্তি তার মাংসপেশিতে পেশিতে ঘুমিয়েছিল, সহসা যেন অবরুদ্ধ প্রমিথিউসুর মতোই গা ঝাড়া দিয়ে জেগে উঠল। প্রবল এক ঝটকা দিয়ে দারোয়ানের কবল থেকে নিজেকে মুক্ত করে নিয়ে ঘুরে দাঁড়ালো অরুণাংশু নিমেষে। এই দারোয়ান এক ঝটকা খেয়েই বুঝতে পেরেছিল এখানে সুবিধা হবে না। সুশান্ত বাবু এবারে ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং চাকরের দিকে তাকিয়ে বললেন, নিয়ে আয় তো ঘর থেকে আমার হান্টারটা। অরুণাংশু রোজ কষাইত লোচনে তাকালো সুশান্ত বাবুর মুখের দিকে। দুচোখ দিয়ে যেন তার অগ্নি ঝরে পড়ছে। আমাকে মারবেন হান্টার দিয়ে? সুশান্ত বাবুর বন্ধু এবারে বাধা দেয়, যেতে দাও সুশান্ত, এই তুমি যাও হে। ভৃত্য ইতিমধ্যে প্রভুর আদেশে হান্টারটা নিয়ে এসেছে। সুশান্ত বাবু হান্টারটা হাতের মুঠোর মধ্যে চেপে ধরলেন, কিন্তু হান্টার চালাবার তার সাহস হয় না। কই মারুন, হান্টার দিয়ে মারবেন না? সুশান্ত বাবুর হাত তথাপি উত্তোলিত হয় না। হান্টারটা যেমন হাতের মুঠোর মধ্যে ধৃত ছিল তেমনই থাকে। হঠাৎ হাত বাড়িয়ে বাঘের মতোই হান্টারটা সুশান্ত বাবুর হাত থেকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে বাগানের মধ্যে ফেলে দিল অরুণাংশু। তারপর ধীর মন্থর পদে সেখান হতে বের হয়ে সোজা একেবারে গেট দিয়ে রাস্তায় এসে নামল। সমস্ত বুকটা জুড়ে নিদারুণ একটা অপমান ও বিতৃষ্ণার জ্বালা যেন বিষ বাষ্পের মতো ছড়িয়ে যাচ্ছে। তার এই রূপ, এই কুৎসিত চেহারা ও দুর্ভাগ্যের জন্য সেই দায়ী। এতই কি কুৎসিত সে, যে এতটুকু করুণা পাওয়ারও কারো কাছে সে যোগ্য নয়? পৃথিবীর সমস্ত দরজাই কি তার কাছে বন্ধ? এই বিরাট পৃথিবীতে তার জন্য এতটুকু স্থান কি নেই কোথাও? অরুণাংশ হেঁটে চলেছে তো চলেছেই, কোথায় যাবে সে তবে? পৃথিবীটা সত্যিই এত ছোট? পৃথিবীতে কি তার মতো কুৎসিত দ্বিতীয় আর কেউ নেই? হাঁটতে হাঁটতে ও কালীঘাট ব্রিজের কাছে এসে দাঁড়ালো। ধীরে ধীরে ব্রিজের ওপর উঠে রেলিং এর সামনে এসে দাঁড়ালো। অন্ধকার রাত, রাস্তার আলোগুলো শুধু জ্বলছে নিঃশব্দে রাতের প্রহরীর মতো এক চক্ষু মেলে। ওই তো কুলুনাদিনী গঙ্গা। গঙ্গাবক্ষ হতে প্রবাহমান সুশীতল বায়ুপ্রবাহে শরীরটা যেন জুড়িয়ে গেল। উফ, বুক জোড়া কি তৃষ্ণা। ব্রিজের পাশ দিয়ে নিচে নেমে এলো অরুণাংশু। জলে নেমে আঁচলা ভরে ভরে জলপান করলে। দেহটা যেন জুড়িয়ে গেল। কোথায় যাবে? ক্লান্তিতে চোখের পাতা দুটো জড়িয়ে আসছে। ব্রিজের নিচেই কোনো মতে রাতটা কাটিয়ে দেবার জন্য অগ্রসর হলো অরুণাংশু। একটা বিশ্রী গন্ধ নাকে এসে ঝাপটা দিল সঙ্গে সঙ্গে। ব্রিজের তলার অন্ধকার থেকে একটা রুক্ষ খনখনে গলার আওয়াজ শোনা গেল। এই কে রে? এ এখানে এসে সেদলি কেন? তুমি কে? প্রশ্ন করলো অরুণাংশু। আমি যে হই না সে খোঁজে তোর দরকার কি? যা যা এখান থেকে ভাগ। এখান থেকেও চলে যেতে হবে, কিন্তু আর পারছে না সে। থপ করে মাটির উপর বসে পড়ল। আবার প্রশ্ন এলো, এই বসলি যে, যা। কিন্তু অরুণাংশুর কাছ থেকে কোনো জবাবই পাওয়া গেল না। লোকটা আরো কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করে থেমে গেল। অরুণাংশু তখন ঘুমিয়ে পড়েছে ওইখানে মাটিতে টান টান হয়ে শুয়ে পড়ে। পরের দিন প্রত্যুষে ঘুম ভেঙে অরুণাংশু দেখলে তার অনতি দূরে যে লোকটা ঘুমিয়ে আছে সে একটা কুষ্ঠ রোগী। লোকটার হাতে পায়ে মুখে দগদগে ঘা, মাছি ভন ভন করছে, একটা চামচে গন্ধে নাকটা জ্বালা করে। এই লোকটাই তাকে গত রাত্রে এখানে স্থান দিতে নারাজ হয়ে তাড়িয়ে দিতে চেয়েছিল। এত দুঃখে অরুণাংশুর মুখে বিকৃত একটা হাসি ফুটে ওঠে। লোকটা ওই ব্রিজের তলাতেই তার ঘর সংসার পেতেছে। একটা শতচিহ্ন নোংরা দুর্গন্ধযুক্ত কাঁথা, একটা টিনের মগ, একটা ঝোলা। কিছুক্ষণ বাদে লোকটার ঘুম ভাঙল। ক্রমে দুজনের মধ্যে ভাবও জমে গেল। একটা পোড়ো ভুট্টার অর্ধাংশ সেই কুষ্ঠ রোগীটা অরুণাংশুকে খেতে দিল এবং অরুণাংশু তাই নির্বিবাদে চিবোতে শুরু করলো। কিন্তু 3 দিনের ক্ষুধা ওতে মিটবে কেন? রাতের দিকে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে না পেরে অরুণাংশু আবার রাস্তায় এসে চলতে শুরু করলো। পেটের মধ্যে ক্ষুধার অগ্নি দাহন চলছে। ভিক্ষে সে করবে না আর, কারো কাছেই আর হাত পাতবে না, কেউ দেবে না কিছু।
এবার ছিনিয়েই সে নেবে। পেটের ক্ষুধা আর সহ্য করা যায় না। চলতে চলতে ছোট একটা রাস্তার মোড়ে একটা খাবারের দোকানের সামনে এসে দাঁড়ালো অরুণাংশু। রাতের মতো বেচাকেনা শেষ হয়েছে। দোকানে ভিতরে বসে হিসাব মেলাচ্ছে। কর্মচারী একজন দোকান বন্ধ করবার আগে সব গুছিয়ে রাখতে ব্যস্ত। ওহে, শুনছো? কে? কর্মচারী অরুণাংশুর ডাকে ফিরে দাঁড়ালো এবং অরুণাংশুর ভয়ঙ্কর কুৎসিত মুখ ও দানবের মতো চেহারা দেখে বোধহয় আঁতকেই উঠল। ভয় পেও না, আমি মানুষ। ভিতর থেকে দোকানি সাড়া পাওয়া গেল। কে রে মধু? বলতে বলতে দোকানি গদি ছেড়ে উঠে আসে এবং অরুণাংশুকে দেখে বেশ একটু ভীতই হয়েছে বলে মনে হয়। রুক্ষ কণ্ঠে বলে, কি চাই? বড্ড খিদে পেয়েছে, আজ 3 দিন কিছু খাই না, অনুগ্রহ করে আমাকে কিছু খেতে দিন না। দোকান বন্ধ হয়ে গিয়েছে, এখন কিছু হবে না, যাও। তথাপি অরুণাংশু যেন শেষবারের মতোই চেষ্টা করে। দয়া করে কিছু খেতে দিন, বড্ড ক্ষুধার্ত আমি। পয়সা আছে? না। পয়সা নেই তো? এটা কি দানসত্র? যা যা, যত সব অযাত্রা। দয়া করুন। না না, এখানে কিছু হবে না। এই মধু, দে না, দরজাটা বন্ধ করে। দেবেন না? হঠাৎ অরুণাংশু সমস্ত দেহটা যেন লোহার মতোই কঠিন হয়ে ওঠে। সামনে রসগোল্লার গামলাটা ও একথালা খিদের চমচম। না, কি আবার কুটুম এলেন রে, বিনে পয়সায় খেতে দেবো? সহসা অরুণাংশু এক লাফে সামনে এগিয়ে গিয়ে চমচমের থালা থেকে মুঠো মুঠো চমচম তুলে গোগ্রাসে গিলতে শুরু করে দেয়। দোকানি ও তার কর্মচারী চিৎকার করে ওঠে, চোর চোর! অরুণাংশুর কোনো দিকেই যেন ভ্রুক্ষেপ নেই। খেয়ে চলেছে তো চলেছেই। চমচমের থালাটা প্রায় শেষ করে আনে। দোকানি ও তার কর্মচারীর চেঁচামেচিতে আশপাশ থেকে ততক্ষণে লোকজন এসে জড়ো হয়। কি কি হয়েছে? অরুণাংশের বিপদ এবারে আসন্ন দেখে এক লাফে সকলকে ঠেলে একেবারে রাস্তায় নেমে সামনের দিকে ছুট দেয়। ওরাও সকলে পলায়মান অরুণাংশুর পিছন পিছন চোর চোর বলে চেঁচাতে চেঁচাতে ছুটতে থাকে। আরো লোকজন জুটে যায়। একটা পুলিশের সঙ্গে যোগ দেয়। অরুণাংশু দিশেহারা সামনের রাস্তা ধরে পাগলের মতোই ছুটছে। পিছনে পিছনে অনুসরণকারীরাও ছোটে। চোর চোর, ধর ধর, পালালো। চোর চোর! ছুটতে ছুটতেই সামনে একটা প্রশস্ত গলির মধ্যে প্রবেশ করে একটা নিচু প্রাচীর দেখতে পেয়ে অরুণাংশ এক লাফে প্রাচীর টপকে ভিতরে গিয়ে প্রবেশ করলো। একটা বাগান বাড়ি। অন্ধকারে বাগানের মধ্যে সামনেই একটা বড় আম গাছ দেখে অরুণাংশ তরতর করে সেই গাছের উপরেই চলে বসলো। এদিকে অনুসরণকারীর দলের মধ্যে একজন অরুণাংশকে প্রাচীর টপকাতে দেখেছিল। তারা এসে বাড়িটার গেটের সামনে ভিড় করে চেঁচামেচি শুরু করে দিল। বাড়িটার গায়ে নেম প্লেট লেখা ছিল ডক্টর সুহিত সরকার, এমডি। ডক্টর সরকার অত রাত্রে ঘুমোতে যাননি। নিত্যকারের মতো দোতলায় তার শয়নঘরের মধ্যে বসে একটা ডাক্তারি বই পড়ছিলেন। গোলমাল শুনে তিনি জানলা খুলে এসে দাঁড়ালেন। তারই বাড়ির গেটের সামনে একদল লোক হৈ হৈ করে জটলা করছে। ব্যাপার কি, এত লোক কেন? কৌতূহলে ডাক্তার সরকার চেঁচিয়ে বললেন, কারা তোমরা ওখানে? ভিড়ের মধ্যে থেকে ডক্টর সরকারের গলা শুনে একজন চেঁচিয়ে বললে, ও মশাই, নেমে আসুন না, আপনার বাগানে চোর ঢুকেছে। চোর? হ্যাঁ হ্যাঁ, চোর, নেমে আসুন, আপনার বাগানে লুকিয়েছে। বিস্মিত ডাক্তার সরকার তাড়াতাড়ি নেমে এলেন। দরজা খুলে এবং গেটের সামনে এসে দাঁড়ালেন। চোর কোথায়? আপনার বাগানের মধ্যে পাঁচিল টপকে গিয়ে লুকিয়েছে। ভিড়ের মধ্যে থেকে একজন গলা উঁচিয়ে বললে। লাল পাগড়ি মাথায় পাহাড়ওয়ালা এগিয়ে এলো। চোরটা आपको बागीचा को अंदर में घुसा डॉक्टर साहब। ডাক্তার সরকার আগে আগে অগ্রসর হলেন। পশ্চাতে অন্যান্য সকলে গোলমাল করতে করতে বাগানের দিকে চলল। ডক্টর সরকার তার ভৃত্য মধুকে লাইব্রেরি ঘর থেকে টর্চ বাতিটা নিয়ে আসতে বললেন। ডাক্তারের বাড়ির প্রাচীর বেষ্টনীর মধ্যে চারপাশে অনেক প্রকারের ফুল ও ফলের ছোট বড় গাছ। অন্ধকারে ওই বাগানের গাছপালার মধ্যে চোর কোথায় আত্মগোপন করেছে খুঁজে বের করাও দুঃসাধ্য। কিন্তু লোকগুলো ধৈর্য ও অধ্যবসায় প্রশংসনীয় বলতেই হবে। তাই সকলে মিলে বাগানটা যেন তোলপাড় করে ফিরতে লাগলো। ডাক্তার নিজের টর্চের আলো ফেলে ফেলে চারিদিকে অনুসন্ধান করতে লাগলেন। তোমরা ঠিক দেখেছো চোর এই বাগানের মধ্যেই ঢুকেছে? ডাক্তার একজনকে প্রশ্ন করলেন। হ্যাঁ ডাক্তার বাবু, কি একজন জোর গলায় জানালো। অরুণাংশ গাছের ডালে বসে বসে ভাবছিল কি করা যায়। এমনি করে ছুটোছুটি করে রাস্তায় ঘাটে অনাহারে অনিদ্রায় অনিশ্চিতভাবে ঘুরে বেড়ানোর চাইতে ধরা দেওয়াই ভালো। সত্যি আর এভাবে পারা যায় না। 3 দিনের ইতিহাসই যুগের ইতিহাস বলে মনে হচ্ছে।
হঠাৎ ডাক্তারের হাতের টর্চ এমন সময় খুঁজতে খুঁজতে অরুণাংশু যে গাছের ডালের উপরে আত্মগোপন করে বসেছিল আলো ফেলল। শুধু ডাক্তার সরকার নয়, আরো একজনের দৃষ্টি সেই দিকে যায় এবং দুজনেই প্রায় একসঙ্গে গাছের ডালের উপরে উপবিষ্ট অরুণাংশকে আবিষ্কার করে। ওই ওই যে বেটা গাছের ডালে বসে! সকলে আবার উৎসাহে হৈ হৈ করে চেঁচিয়ে ওঠে, নাম বেটা নাম, শিগগির নেমে আয় শালা। নানা প্রকারের মধুর সম্ভাষণ অরুণাংশুর প্রতি প্রায় একই সময়ে বর্ষিত হয়। ডাক্তার সরকার কিন্তু সকলকে বাধা দিলেন, তোমরা থামো তো, ওকে নেমে আসতে দাও। কেউ যেন প্রতিবাদ জানায়, শালা পালাবে। না না, পালাবে কেমন করে, এতগুলো লোক আছে। এই কে তুমি, গাছের উপরে নেমে এসো। 3 দিনের মধ্যে এই সর্বপ্রথম অরুণাংশু এমনি একটি গলার স্বর শুনতে পেল, যার মধ্যে কেবল অবিমিশ্র ঘৃণা, নিষ্ঠুরতা নেই। সে কণ্ঠস্বরে এমন একটা কিছু আছে অন্তত, যাকে অবলম্বন করে এতগুলো লোকের হিংস্র মুষ্টির মধ্যে পা অন্তত বাড়ানো যেতে পারে। ওহে, কে তুমি, এসো। আবার ডাক্তার সরকার অরুণাংশুকে সম্বোধন করে বললেন। অরুণাংশু মুহূর্তে সমস্ত দ্বিধা ও সংকোচ ত্যাগ করে ঝুপ করে একেবারে ডাক্তার সরকারের পায়ের সামনে লাফিয়ে পড়ে বলল, ডাক্তারবাবু, বিশ্বাস করুন, আমি চোর নই। ডক্টর সরকার অরুণাংশের দানবের মতো বিভৎস চেহারা দেখে যেন একটু বিস্মিতই হন। সকলে কিন্তু সমস্যায় চেঁচিয়ে ওঠে, বেটা চোর, ডাকাত। কে একজন বলে, দেখেছেন কি ভয়ানক চেহারা, শালা ডাকাত, খুনে ডাকাত নিশ্চয়ই। না না, আমি চোর ডাকাত নই, আমি। দোকানি এবারে এগিয়ে এলো, বেটা চোর নস, আমার খাবার চুরি করে খাসনি। অরুণাংশ আবার বলে, ডাক্তারবাবু, আমি চোর নই, আমার কাছে পয়সা একটাও ছিল না। 3 দিন 3 রাত কিছু খাইনি। দোকানের কাছে কিছু খাবার চেয়েছিলাম, ও দিল না, তাই। মার মার স্যারকে! আবার সকলে চিৎকার করে ওঠে। ডাক্তার সরকার সকলকে বাধা দিয়ে বলেন, থামুন সকলে, ও কি বলতে চায় শোনা যাক। কি ব্যাপার বলো তো? আজ 3 দিন ধরে আমি অনাথ আশ্রম থেকে এসে এই শহরে ডক্টর সুহিত সরকারকে খুঁজছি ডাক্তারবাবু। কাকে খুঁজছো? বিস্মিত ডক্টর সরকার প্রশ্ন করেন। ডক্টর সুহিত সরকার, স্বামীজি বলেছিলেন। ডক্টর সুহিত বিস্মিতভাবে প্রশ্ন করলেন, স্বামীজি? কে স্বামীজি? স্বামীজি বিরজানন্দ মহারাজ একটা চিঠি দিয়ে বলেছিলেন ডক্টর সরকারের কাছে যেতে। তিনিই আমার সব পরিচয় জানেন। আজ 3 দিন ধরে তার সন্ধানে শহরে এসেছি, কিন্তু কারো কাছেই সাহায্য পাইনি। কেউ। ডাক্তার এবারে বললেন, কোথায় সে চিঠি দেখি? অরুণাংশুর জামার পকেটের ভিতর থেকে মহারাজের সেই খাম ভরা চিঠিটা বের করে কম্পিত হস্তে ডক্টর সরকারের হাতে তুলে দিল। ডাক্তার টর্চের আলোর সাহায্যে চিঠিটা খুলে পড়লেন, তারই চিঠি। চিঠিটা পড়া শেষ করে অরুণাংশুর দিকে তাকিয়ে বোধহয় একটা দীর্ঘশ্বাস তার বুকখানা কাঁপিয়ে বের হয়ে গেল। বললেন, তোমারই নাম অরুণাংশু? আজ্ঞে। তারপর সকলের দিকে তাকিয়ে বললেন, ও চোর নয় কনস্টেবল, ও আমার লোক। কনস্টেবলের ব্যাপারটা যেন ঠিক বুঝতে পারে না, বলে, হাক কো আদমি? হ্যাঁ। দলের মধ্যে তথাপি একজন প্রতিবাদ জানায়, না ডাক্তারবাবু, বেটা চোর, দেখছেন না বেটার চেহারা। না, ও চোর নয়। দোকানি বলে, বাবু, আমার অত খাবারও খেয়েছে, তুমি আমার সঙ্গে এসো, তোমার যা দাম আমি দিয়ে দেব। তারপর অরুণাংশুর দিকে ফিরে তাকিয়ে বললেন, এসো অরুণাংশু, আমি ডক্টর সুহিত সরকার। এত বড় একটা উত্তেজনা এমনভাবে মিইয়ে গেল, কারোই যেন মনুপুত হয় না। লোকগুলো জটলা পাকাতে পাকাতে চলে গেল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।